নতুন দিন, নতুন সময়, নতুন আশা, নতুন ক্যাপ্টেন, নতুন চক্র, নতুন স্বপ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে ওয়ানডে সিরিজটা খেলা শুরু করছে সেটাকে শুধুমাত্র একটা ওয়ানডে সিরিজ হিসেবে আমি দেখতে চাই না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অনেক নতুনের শুরুটা এই সিরিজের মাধ্যমে হতে পারে এবং সেই নতুন চিন্তাভাবনা, নতুন পরিকল্পনার ছাপটা একাদশ নির্বাচনেও দেখতে চাইব খুব করে। নট নেসেসারিলি যে এই সিরিজে যারা খেলছেন, যে যেই পজিশনে খেলছেন, যাদের উপরে বেশি আস্থা রাখা হচ্ছে তারাই আসলে আমাদের একেবারে নতুন দিনের সারথি হয়ে যাবেন, তারাই আমাদের ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, তা নয়। কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ওই কনসিস্টেন্সির জায়গাটা আমরা আসলে দেখতে চাই। একাদশ নির্বাচনে সেটা ছাপ থাকবে কিনা। লেটসে ধরেন হচ্ছে কি আমরা ওপেনার হিসেবে কাদের বিবেচনা করব এই সিরিজে, যদি আমরা নাইম শেখ, তানজিদ তামিম এবং পারভেজ ইমন এই তিনজনকেই বিবেচনা করি, এই তিনজনকে যেন সেই ফেয়ার চান্সটা দেওয়া হয়। লিটন দাসকে আসলে আমরা কি হিসাবে বিবেচনা করছি? আমরা কি তাকে ওপেনার হিসেবে বিবেচনা করছি, মিডল অর্ডার, নাম্বার 4, নাম্বার 6, কোন জায়গাটাতে বিবেচনা করছি? যেই জায়গাটাতেই করি সেইটা যেন তাকে একটা ফেয়ার চান্স দেওয়া হয়। আবার মেহেদী হাসান মিরাজ, তিনি নিজে মিডল অর্ডারে সারা জীবন খেলতে চেয়েছেন বা টপ মিডল অর্ডারটাতে, এখন ক্যাপ্টেন হয়ে কি তিনি আসলে ওই জায়গাটাতে খেলবেন, নাকি তিনি আসলে ব্যাটিং অর্ডারে লোয়ার অর্ডারের দিকে খেলবেন ব্যাটিংয়ে? এবং যদি তাই হয় সেই ক্ষেত্রে মিরাজ আবার পরের সিরিজে গিয়ে তিনি ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও মিডল অর্ডারে উঠে আসাটা কি তার জন্য ফেয়ার হবে বলে আমার কাছে মনে হয় না। ফলে আমি মনে করছি যে একাদশ নির্বাচন ওই নতুন দিনের চিন্তা ভাবনার একটা ছাপ থাকাটা উচিত। সেই ছাপের প্রতিফলনে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে কোন একাদশ নিয়ে বাংলাদেশ খেলতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। দেখুন, আমি মনে করছি যে ওই তিন ওপেনার যে আমাদের রয়েছেন, তানজিদ হাসান তামিম, নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন, এই তিনজনকেই আসলে ওপেনার হিসেবে বিবেচনা করা উচিত। যদিও এই জায়গাটাতে লিটন দাস রয়েছেন, যদিও এই জায়গাটাতে নাজমুল হোসেন শান্তরা রয়েছেন, কিন্তু ওই তিনজনের মধ্যে থেকেই বাংলাদেশের আসলে দুই ওপেনার বেছে নিতে হবে। এবং এইখানটাতে তানজিদ হাসান তামিম তিনি তো ওপেনিংয়ে থাকবেনই, তার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে নাইম শেখ 2 বছর পরে ফিরেছেন, এক্সপিরিয়েন্সের বিবেচনাও তার রয়েছে। খুব ভালো ডোমেস্টিক সিজনটা তিনি কাটিয়ে এসেছেন। এটা অবশ্য কোনো কিছুর গ্যারান্টি দেয় না, আমরা এনামূলক বিজয়ের ক্ষেত্রে সেটা দেখেছি যে খুব ভালো ডোমেস্টিক সিজন কাটিয়ে আসার পরে ইন্টারন্যাশনালে গিয়ে কি লেজে গোবরে অবস্থা হয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমনের যেহেতু আবার টি-20 ফর্মটা ভালো, আমাদের একটা ফর্মের থেকে আরেকটা ফর্মেটে গেলে এগুলো খুব বেশি বিবেচনায় থাকে। সো আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমনই এই জায়গাটাতে তানজিদ তামিমের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন। ওয়ানডেতে তার ডেবু হতে যাচ্ছে, প্রথম ওয়ানডেতে পারভেজ হোসেন ইমনের, আমার কাছে সেটা মনে হয়। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, এটা নিয়ে আলোচনা কিছু নেই। নাম্বার 4টা খুব ইন্টারেস্টিং। আমি ওই যে বলছিলাম যে লিটনের জন্য আসলে জায়গাটা কোথায়, আমি একটা ভিডিও করেছিলাম, সেখানটা আমি দেখেছি যে সত্যিকার অর্থে লিটনের জন্য আসলে একাদশের জায়গা নাই। এখন জায়গা যদি আপনার করতে হয় সেই 6-7 নম্বরে আপনি কি ওই ওয়ানডের কি বলে চলে টেস্টের হিসাব করে ওইভাবে কি করবেন, অথবা আপনি মিডল অর্ডারের এই জায়গাটাতে নাম্বার 4-এ লিটনকে খেলানো যায়। নাম্বার 4-এ লিটনকে তো খেলানো যায়। এই যে লিটনের আমরা স্লাম্পের কথাটা বলছি, সর্বশেষ 7টা ওয়ানডে ম্যাচে মাত্র 13 রান করেছিলেন। এই 7টা ওয়ানডেরও কিন্তু যে শুরুটা হয়েছিল ওই নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা, এবং সেইখানটাতে তিনি নাম্বার 4-এই খেলেছেন। ওই সিরিজের 3টা ম্যাচে নাম্বার 4-এ খেলেছিলেন, খুব ভালো তিনি আসলে ওইখানটাতেও করতে পারেননি। লিটনে যে খেলেছেন 2019 ওয়ার্ল্ড কাপে আমরা নাম্বার 5-এ তার কাছ থেকে এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ইনিংসটা দেখেছি, 1970 বলে অপরাজিত 94 রানের অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। এরপরের এই যে এই 5-6 বছর টাইমে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজটা বাদ দিলে নাম্বার 4-এ তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে শুধুমাত্র একটা ম্যাচে খেলেছিলেন। এখন লিটনকে নাম্বার 4-এ খেলাতে হলে ক্যাপ্টেন বিজয়কে ব্যাটিংয়ে নিচের দিকে নেমে যেতে পারে, সেটা তো কোনো সমস্যা নাই। বিজয় নিচের দিকে ব্যাটিং করছেন, বিজয় ওপেনও করেছেন, বিজয় 3 নম্বরেও খেলেছেন, বিজয় 4 নম্বরেও খেলেছেন। যেইটা আমি বলতে চাই, কনসিস্টেন্সি জায়গাটাতে বিজয় যদি এখন পরের দিকে নেমে যান, লিটনকে অ্যাকোমোডেট করতে গিয়েই ধরেন আমি বললাম তিনি পরের দিকে নেমে গেলেন 5-6 নম্বরের দিকে, তিনি ওই জায়গাটাতে 6 নম্বরে তিনি ধরেন ব্যাটিং করলেন। এখন সেইটাই যদি হয় সেই ক্ষেত্রে বিজয় মানে বিজয় তো না মিরাজকে, তাহলে হচ্ছে গিয়ে তাকে ওই 6 নাম্বার হিসাব করে আগামী 1 বছরের হিসাবে, তিনি ক্যাপ্টেন, তার পরিকল্পনার জায়গাটা তো রয়েছেই, 1 বছর হিসাব করে ওয়ার্ল্ড কাপ 2027 মাথায় রেখে নাম্বার 6 পজিশনটাই যেন বিজয়ের হয়, সেভাবেই তাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে হচ্ছে কি ওই যে বিভিন্ন সময় বিজয় মিরাজের যে কমপ্লেইন আছে বিভিন্ন সময় যে তিনি কি বলা চলে যে ব্যাটিং অর্ডার একটা নির্দিষ্ট জায়গায় তিনি টপ মিডল অর্ডার ওই জায়গাটাতে ব্যাটিং করতে চান, ওই জায়গাটায় তিনি সুযোগ পান না, এখন তিনি নিজেই ক্যাপ্টেন, সো তার আর ওই কমপ্লেইন করার জায়গাটা থাকবেন না আমার কাছে মনে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি ক্যাপ্টেন হিসেবে ওই যে
যে 4টা ওয়ানডেতে বাংলাদেশকে লিড করেছেন, সেই 4টা ওয়ানডেতে তিনি নাম্বার 4-এ ব্যাটিং করেছেন এবং 3টা তার 50+ স্কোর রয়েছে। তার ব্যাটিংয়ের ধরন নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। আপনার প্রশ্ন থাকতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি 2টা ম্যাচে ফেল করেছেন। কিন্তু মোটা দাগে রানটাকে আসলে উপেক্ষা করার মতো নয়। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজে একটা কত তার ওই যে লাস্ট একটা 77 রানের ইনিংস রয়েছে, মানে 73 বলে। সো ওই ব্যাটিংয়ের ওই জায়গাটা তো আমি মনে করি যে মিরাজ এই জায়গাটাতে নাম্বার 4 হতে পারেন, যদি না মানে লিটনকে আপনি একাদশে অ্যাকোমোডেট করতে পারেন। নাম্বার 5 আপনার তাওহিদ হৃদয়, তারপরে হচ্ছে গিয়ে আপনার গিয়ে জাকের আলী অনেক, তিনি তো থাকবেনই। শামীম পাটোয়ারি আর লিটন দাস, এই দুইজনের একজনকে কোন জায়গাটাতে খেলান, মানে দুইজনের একজন আসলে একাদশে থাকবেন। তারপর বোলিং লাইন আপে আমার মনে হয় সেকেন্ড স্পিনার মিরাজের সঙ্গে রিশাদ আর তানভীরের মধ্যে তো রিশাদে এই জায়গাটাতে হয়তো থাকবেন। আর 3জন পেসারের মধ্যে তাসকিন ও মুস্তাফিজ, এই দুইজন তো থাকবেনই। থার্ড পেসারের ওই জায়গাটাতে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ নাকি তানজিম হাসান সাকিব, 3জনের একজন। আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক রানের উইকেটে খেলা হবে, এই জায়গাটাতে একটু ক্রাফটি বোলারের প্রয়োজন রয়েছে এবং সেই বিবেচনায় হয়তো বা হাসান মাহমুদই কিছুটা আসলে এগিয়ে থাকবেন। সো সিলেক্টরদের মানে টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর তো না, টিম ম্যানেজমেন্টকে এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটা কল আসলে তাদেরকে নিতে হবে। সেই বেশ কয়েকটা কলের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে টাফ কলটাই আসলে লিটন কুমার দাসকে নিয়ে, তাকে একাদশে রাখা হবে কি হবে না, এবং সেইখানটাতে ক্যাপ্টেনের নিজের ব্যাটিং অর্ডারটাও যেহেতু এর মধ্যে ইনভলভ, তিনি নিজে আসলে কোন জায়গাটাতে থাকবেন। সো আমি মনে করি যে এই জায়গাটাতে লিটনকে যদি 4-এর খেলানো হয়, লিটনকে এখন থেকে আমাদের নাম্বার 4, নাম্বার 5 এই ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে সেটআপে বিবেচনা করা উচিত। যদি সেই জন্য মেহেদী হাসান মিরাজ নিজে নিচে নেমে যান, সেক্ষেত্রে মিরাজকে ওই নাম্বার 6, নাম্বার 7 ব্যাটসম্যান হিসেবে আগামী 1-1.5 বছর, আগামী 2টা 3টা 5টা সিরিজ এইগুলো আসলে বিবেচনা করা উচিত। আর বাকি পজিশনগুলোতে তো হচ্ছে মোডালেস 3 ওপেনারের মধ্যে হচ্ছে গিয়ে এই 3 ওপেনারকে নিয়ে আসলে আমাদেরকে ওই চান্সটা আসলে শেষ পর্যন্ত গিয়ে দেওয়া উচিত। সো আপনিও কি মনে করছেন কি যে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের এটাই সম্ভাব্য সেরা একাদশ, এবং আপনার সেরা একাদশে আপনি কি প্রথম ম্যাচটাতে লিটন কুমার দাসকে একাদশে দেখছেন, তাকে আসলে খেলাতে চাইছেন কোন জায়গাটাতে? ওপেনার, মিডল অর্ডার নাকি লোয়ার মিডল অর্ডার, 6-7? আপনার সেরা একাদশটা জানাতে পারেন।